দেব বলেছে আপনি হিরণের পাল্লায় পরে কাউন্সিলর সঙ্গে চলে আসছেন, কি বলবেন? ওর এমনিতেই 2-3 দিন খুব টেনশন ছিল, প্রেসারও বাড়া ছিল। 23 তারিখ সকালে কি বলবেন, তারপরে সকালবেলা দেখার পরে স্বাভাবিকভাবে কথাবার্তার অসংলগ্ন খারাপ হচ্ছে এবং স্বাভাবিকভাবে এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই ভালো। তাহলে আপনাকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাইছে দেব? দেব কি তাহলে আপনাকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাইছে? দেব কাকে দেখতে চাইছে, কিভাবে দেখতে চাইছে সেটা তো আমার বিষয় নয়। বিষয়টা হচ্ছে দেব যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা আমি এক্সপোজ করে দিয়েছি। এক্সপোজ করে দেওয়ার কারণে দেব বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে। ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য। কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। আমি তো ওই দলটা অনেকদিন করেছি। ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেমন রমানাথ গোয়েঙ্কা ছিলেন, মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হয়েছেন, সঞ্জীব গোয়েঙ্কার ছেলে এখন এমডি। তৃণমূলও তেমন মমতা ব্যানার্জি মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। স্বাভাবিকভাবে দেব কি বললো না বললো, কাকে চাইলো না চাইলো, তার সঙ্গে বাস্তব বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকের যে মিটিংটা করলেন সেটা অপর্ণা মৌলিক চেয়ারম্যানের বাড়ির সামনে, কি বার্তা? অপর্ণা মৌলিক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অবৈধভাবে চাকরি বেচেছেন, অবৈধভাবে চাকরি বেচেছেন এবং তার বাড়িতে ইডি রেড হয়েছে। এবং অয়নশীলের বাড়িতে যে ওএমআর শিট গুলো পাওয়া গেছিল তাতে কামারহাটি পানিহাটির সাথে সাথে বরানগর মিউনিসিপ্যালিটিরও রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি লিস্ট পাওয়া গেছে। দমদম দাওয়ায় বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মদন মিত্র। কি বলবেন? মদন মিত্র দমদম দাওয়ায় বার্তা দিয়েছেন। ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয়। উনি নন্দীগ্রামে 21 সালে গিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জি যদি না জিততে পারে তাহলে আমার এইটুকু থাকবে, এইটা বাদ চলে যাবে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছেন, কিন্তু ওনার এটাও আছে আর এটাও আছে। বিক্ষোভ টিক্ষোভ কিছু হয়নি, সবে সন্ধ্যা, রাত্রি এখনো বাকি আছে। ওদের মালিককে আমি হারিয়েছি আর অভিজিৎ গাঙ্গুলিকে 2.5 লাখ ভোটে আমি জেতাবো। অর্জুন সিং সোমনাথ শ্যামরা, সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে। সেই কারণে ভারত সরকারের MHA থেকে তাকে জেড ক্যাটাগরির প্রোটেকশন দেওয়া আছে। অর্জুন সিংকে সাবধানে থাকতে, সতর্ক থাকতে আমি অনুরোধ করব। খালি 2টোর সময় ওপারে শুধু মহিলা জমায়েত করবো, চলো। তারপরে বেরিয়েছে লাদুরিয়া, সন্ধ্যায় হাড়োয়া। শুরু গতকাল মুখ্যমন্ত্রী আজকে র্যালি করে কি বলবে? দমদম লোকসভা কেন্দ্রে গতকাল গতকাল পুলিশ ছিল, মানুষ ছিল না। আজকে আমরা 2 কিলোমিটারের দূরে সভা করলাম, ওটাতে 4-5 হাজার ছিল, এটাতেও নাই করে 1.5-2 হাজার হয়ে গেছে এত রাত্রে। সব লোকাল লোক, ভোটার্স। মমতা ব্যানার্জির কালকের প্রোগ্রাম ছিল আর্টিফিশিয়াল, বিজেপির প্রোগ্রাম হচ্ছে ন্যাচারাল। দমদম বরানগর বিধানসভা উপনির্বাচন ও দমদম লোকসভা নির্বাচনের
বিজেপি প্রার্থী শ্রী সজল ঘোষ ও শিলভদ্র দত্তের সমর্থনে বরানগর কল্যাণ সংঘ মাঠে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী মহাশয়। আসন গ্রহণ করতে ভারত মাতা কি অনুরোধ করছি, আসন গ্রহণ করুন। আমাদের সকল কার্যকর্তা আমি এবং সবাইকে এতদ অঞ্চলের অনুরোধ করছি, সকল আসন গ্রহণ করুন। আপনারা সবাই এত লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা আসন গ্রহণ করুন। কোনো ইনডিসিপ্লিন সভা আমরা করতে চাই না। আমি অনুরোধ করছি সবাইকে, প্রত্যেকে আসন গ্রহণ করবেন। আমি বলছিলাম যেটা, যে মাননীয় দুদিন আগে পরিষ্কার ভাষায় বেলুর মঠের সন্ন্যাসী, ইস্কনের সন্ন্যাসী, ভারত সেবাশ্রমের সন্ন্যাসী তাদেরকে ধমকি দিয়েছে। আমি মাননীয়াকে জিজ্ঞেস করতে চাই যে মাননীয়া, যখন টিপু সুলতান মন্দির থেকে ফতোয়া জারি করা হয়, যখন নাখোদা মসজিদ থেকে ফতোয়া জারি করা হয় মৌলবীরা সাহেবরা, তখন কেন আপনি প্রতিবাদ করেন না? তখন আপনার প্রতিবাদের ভাষা কোথায় থাকে? আপনি বলেন সেকুলার, আজকে দুর্গা পুজোটাকে আপনি উৎসবে পরিণত করে নিয়েছেন। দুর্গা পুজো উৎসব নয়, দুর্গা পুজো সনাতনীদের কাছে মায়ের আরাধনা করা, শক্তির আরাধনা করা। আপনি পারবেন? আপনি কি বললাম আপনি পারবেন ঈদকে উৎসব বলতে, রোজাকে উৎসব বলার পারবেন আপনি? শুধু শুধু কেন বারবার সনাতনী পন্থীদের উপর আপনি আক্রমণ করেন? আজকে মোদিজি বলেছে 400 পার। আমরা শুভেন্দুদার কাছ থেকে আর অন্য কথা শুনবো। আমি এইটুক বলেই আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার আমি বলবো সজলদাকে দুটো কথা বলার জন্য। আমার প্রিয় নেতা, আমি প্রথমে অনুরোধ করব, আপনারা একটা রেজিমেন্টেড পার্টির আপনারা সদস্য, আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। সামনে এরমভাবে বিশৃঙ্খলভাবে না দাঁড়িয়ে থেকে আমি অনুরোধ করছি প্রত্যেককে আসন গ্রহণ করার জন্য। আমি যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে আসন গ্রহণ করুন, আমি অনুরোধ করছি। ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, আপনারা সবাইকে আসন গ্রহণ করতে বলুন। মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের ভোটের গণদেবতা এবং আমার প্রিয় নেতা মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত। স্বাভাবিকভাবে বিশেষ কথা বলার অবকাশ থাকে না, আর বলতেও চাই না। মানুষ যার কথা শুনতে এসছেন, মানুষকে তার কথা শোনবার সুযোগ দেব। আমি শুধু প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করেছি, আমি বারে বারে আবেদন করেছি প্রার্থী হিসেবে, যে আপনারা এবারে দুটো ভোট, একটা লোকসভায় আর একটি বিধানসভায়। লোকসভায় আমাদের প্রার্থী মাননীয় শ্রী শিলভদ্র দত্ত, আর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি সজল ঘোষ। আর আমার সময়সীমাটা মাত্র 2 বছর। আমি আপনাদের কাছে আবেদন করেছি, প্রার্থনা করেছি যে আপনারা একটা সুযোগ 2 বছরের জন্য আমায় আর 5টা বছরের জন্য শিলভদ্র দত্তকে দিন। যখনই মানুষের বাড়ি বাড়ি গেছি, মানুষ বলেছেন আমরা তোমায় টিভিতে দেখি। আমি সেই মানুষের কাছে আবেদন করেছি, আপনাদের কাছেও আবেদন করছি, না শুধু টিভিতে নয়, আমাকে একটা সুযোগ করে দিন যে কথাগুলো আমি টিভির মধ্যে দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা অনেকে বলেন, আমরা বলি চোরেদের রানী, সেই চোরেদের রানী যাকে আমরা টিভির মধ্যে দিয়ে বলতে চাই, আমাকে একটা সুযোগ দিন যাতে বিধানসভায় দাঁড়িয়ে বুকের ওপর বলতে পারি যে আপনি চোরেদের দলের সর্দার। আমাকে সেই সুযোগটা দিন, সেই আবেদন করতে এসছি। আমি আবেদন করতে এসছি আপনাদের কাছে। এই অঞ্চলের পাড়ায় পাড়ায় যখন গেছি, আমি আবারও বলছি সবাইকে আসন গ্রহণ করার জন্য, পাড়ায় পাড়ায় যখনই গেছি তখন আমরা কি দেখেছি? আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি গেছি। আমি ওই জিপের মাথায় গাড়ির হুড খুলে হাত নাড়তে নাড়তে যাইনি, দৌড়ি করিনি প্রচারের নামে। আমি ভদ্রভাবে
শান্তভাবে মানুষের কাছে আবেদন করতে বলেছি, আমি প্রার্থনা করে বলেছি। আর মানুষ আমাকে বলেছেন এলাকায় জল নেই। তৃণমূলের প্রার্থী যিনি, তিনি বলছেন গ্যাসের দামের কথা। আমি এই অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, বরানগরের মানুষের কাছে গ্যাসের দাম বেশি না জলের দাম বেশি, সেই প্রশ্ন আজকে রাখতে চাই। এখানে গ্যাসের দাম 829 টাকা, আর এই বরানগরে গ্যাসের দাম মাসে 900 টাকা। আর জঞ্জাল কর দোকানদারদের থেকে 100 টাকা। ওদের নির্বাচনী প্রচার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, পুরো লক্ষ্মী ভাণ্ডারটাই হয় জলে নয় জঞ্জালে চলে গিয়েছে। মানুষের কাছে চাকরির দাবিতে, মানুষের কাছে শিক্ষার দাবিতে, পানীয় জল এবং জমা জল থেকে বরানগরের মানুষকে একটা স্বস্তি দেওয়ার লড়াইটা আমি করতে চেয়েছি। তাই আপনাদের কাছে আমি আবেদন জানিয়েছি, আপনাদের কাছে আমি প্রার্থনা করেছি বারে বারে, যে আপনারা সমস্ত রাজনৈতিক দলকে তো সুযোগ দিয়েছেন। এই বরানগরের মানুষ 33-34 বছর সিপিএম দেখেছে, 13 বছর ধরে আপনারা তৃণমূলকে সহ্য করছেন। আমি আপনাদের থেকে 2 বছর চেয়েছি আমার জন্য, আর শিলভদ্র দত্তর জন্য চেয়েছি 5টা বছর। প্রধানমন্ত্রী বলেছেন আপকি বার 400 পার। এই 400 লিস্টে আমরা শিলভদ্র দত্তদাকে দেখতে চাই, আর বিধানসভায় আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাই। এই কথা বলে আপনাদের প্রত্যেকের কাছে আমি আবার আরেকবার মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছে দেওয়া যাচ্ছে, আমি কথা দিয়েছি আপনাদের কাছে, পাড়ায় পাড়ায় মদ সাট্টা জুয়া প্রকাশ্যে চলছে, মস্তান নেই, ছেচরা আছে। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমাকে সুযোগ দিন। এই 1 মাসের মধ্যে যদি এই মস্তান রাজকে খতম করতে না পারি, এই জুয়া সাট্টা দলকে বন্ধ করতে না পারি, তাহলে আপনারা আগামী নির্বাচন 2 বছর বাদে আবার হবে, আমাকে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আগে বরণের জন্য আমি বলে দেব, এখানে মণ্ডল সভাপতি আছেন, তারা এই ব্যাপারটা অর্গানাইজ করবেন। আমি জাস্ট শুভেন্দুদাকে শুধুমাত্র আমরা এখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকে আমরা বরণ করে নেব। ফুলের স্তবক দিয়ে বরণ করছেন বরানগর মণ্ডল 4-এর সভাপতি সম্মানীয় সৌমেন মিস্ত্রি মহাশয়। একবার জোরে হাততালি সবার জন্য। ভারত মাতা কি। ধন্যবাদ জানাই সৌমেন মিস্ত্রি মহোদয়কে। একটু মঞ্চটা ফাঁকা করার জন্য বলবো সবাইকে, একটু স্পেসটা একটু করে দিন। পুষ্পের মালা দিয়ে এবার পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। সবাই মিলে একবার করজোরে জোরে হাততালি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। इस बार इस बार इस बार इस बार इस बार এইবার এইবার। ধন্যবাদ। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি দমদম লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় শিলভদ্র দত্ত মহোদয়। শিলভদ্র দত্ত মহোদয়কে আমি বরানগর বিধানসভার পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। শুভেন্দুবাবুর হাতে ছবি তুলে দিচ্ছেন। বক্তব্য রাখছেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। একবার জোরে করতালি। এটা আমাদের সৌভাগ্য। ভারত মাতা কি জয় শ্রীরাম। প্রথমেই বলি, অনেক অসুবিধার মধ্যে আপনারা রাস্তাতে সভা করতে বাধ্য হয়েছেন, কারণ ছাপ্পা মেরে জেতা পৌরসভা, ওটা তো মানুষের ভোটে জেতেনি। তারা এখানে যে মাঠ আছে এই মাঠ ব্যবহার করতে দেয়নি ভারতীয় জনতা পার্টিকে। আমি শুধু
যার বাড়িতে ইডি এসেছিল, এখানেই থাকেন শুনলাম, অপর্ণা দিদি, তাদেরকে বলে যাচ্ছি 4 তারিখের পরে বিজয় সমাবেশটা এই মাঠে আমি করব। তৃণমূলকে বলে গেলাম, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবি না। সময় হয়ে গেছে, ডেজার নাম্বার, কাউন্টিং শুরু হয়ে গেছে। আমার গণদেবতা জনতা জনার্দন, 10টা বাজতে খানিকটা বাকি আছে। এই অল্প সময়ের প্রস্তুতির পরেও এত রাত্রে সামনে পিছনে ডায়ে বাঁয়ে আবাসনে সবাই, কেউ শুনছেন, কেউ বসে আছেন, কেউ দূর থেকে শুনছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। আমাদের এখানে যে মণ্ডলের ভাইরা দিনরাত লড়াই করেন, হামলাও হয় মামলাও হয়, তার মধ্যেই তারা কাজ করেন। সৌমেন মিস্ত্রি, সুরজিৎ দাস, মলি রায়, প্রশান্ত রায়। আমি প্রথমে এই মণ্ডলের প্রেসিডেন্ট ভাইদের বোনেদের আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমাদের মধ্যে সন্ময় দাস, সাকারব ভাই, কৌস্তব বাগচি এবং আরও অনেকে আছেন, কৌশিক, অন্যান্যরা, তাদের ধন্যবাদ। আর আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় শিলভদ্র দত্ত মহোদয় এসে পৌঁছেছেন। পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব, বিনয়ী, নম্র, সৎ, পরিচ্ছন্ন, একাধিকবার বিধায়ক হয়েছেন এবং খুব ডাউন টু আর্থ। তাই তিনি এসেছেন তার ইভিএমে বোতামে 1 নম্বর সিরিয়াল, প্রতীক পদ্মফুল। আর যার আহ্বানে আমি এখানে এসেছি, যিনি কয়েক দশক ধরে ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন, লড়াকু, প্রতিবাদী, আপোষহীন, রাষ্ট্রবাদী এবং পরোপকারী সজল ঘোষ মহোদয়, যার ইভিএমে 2 নম্বর বোতাম টিপে আমাদেরকে 1 জুন ভোট দিতে হবে। আমি একটু আগে আরেকটি সভাতে, লোকসভাতে কেন বিজেপিকে ভোট দেবেন, মোদিজি আমাদের দেশকে কতটা বিশ্বের কাছে উপরে তুলতে পেরেছেন, কতটা দেশে রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, জঙ্গিবাদ, নাশকতা, দেশে থেকে দেশবিরোধী কাজ করাকে শেষ করে দিয়েছেন, সে কথাগুলো ওখানে আমি বলেছি। আমি এখানে বলতে চাই, নরেন্দ্র মোদীজি আমাদের যে গভর্নেন্স রয়েছে, যে ব্যবস্থাপনা, সেখানে ক্যাশলেস সিস্টেম, পেপারলেস সিস্টেম, স্টার্ট আপ ইন্ডিয়া, একাধিক একটা দেশকে উন্নত প্রগতিশীল দেশে পরিণত করার জন্য নানাবিধ সংস্কার এবং ব্যবস্থাপনা নিয়েছেন। নরেন্দ্র মোদীজি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে মাঝখান থেকে কমিশন, কাটমানি এবং দিল্লি থেকে বরাদ্দকৃত অর্থ যাতে দেশের লাভার্থী বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছায়, তার ব্যবস্থা তিনি করেছেন। তার সব কর্মসূচিগুলো ডিবিটি সিস্টেমে। নরেন্দ্র মোদীজি গোটা দেশকে এক সূত্রে বেঁধে ভারতীয় সংস্কৃতি এবং
আমাদের যে সনাতন সংস্কৃতি তাকে উচ্চতার জায়গায় নিয়ে গেছেন হানাদার, মোগল, পাঠান, ইংরেজ। তাদের যে ভারতবর্ষে নাম নিশান চিহ্ন ছিল সেটা মুছে ফেলার কাজটা অনেকটাই করেছেন নরেন্দ্র মোদীজি। 3 লক্ষ সনাতনী হিন্দু তার আত্মত্যাগের মধ্য দিয়ে রাম মন্দির নির্মাণ শান্তিপূর্ণভাবে করে দেশবাসীকে উৎসর্গীকৃত করেছেন। 4 ধাম, কেদার ধাম, বদ্রী ধাম হড়পা বানে ধ্বংস হয়ে গেছিল আদি গুরু শঙ্করাচার্যের, তাকে পুনর্নির্মিত করেছেন নরেন্দ্র মোদীজি। কাশীধাম, বেনারস তাকে নবরূপে সজ্জিত করেছেন নরেন্দ্র মোদীজি। উজ্জয়িনীর মহাকাল তাকে নবরূপে সজ্জিত করেছেন নরেন্দ্র মোদীজি। মা অন্নপূর্ণার মূর্তি কানাডার টরন্টো থেকে ভারতে ফিরিয়ে এনে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করে 5000 বছরেরও পুরনো সনাতন সংস্কৃতিকে রক্ষা করেছেন নরেন্দ্র মোদীজি। তার সময়কালে 1 বছরের মধ্যে গত 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এবং তিনি এক একটা জায়গায় অনুষ্ঠান করে তাদের নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং মেধা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো 3টি জিনিসের উপরে, একটা পরিবারবাদ, আরেকটা জাতপাত, আরেকটা তোষণ। এটাই ছিল ভারতে বর্ষের রাজনীতির একটা সিস্টেম। তিনি ভেঙে দিয়েছেন সব রাজ্যে। 2টো রাজ্য বাকি আছে, একটা তেলেঙ্গানা, ওখানে কংগ্রেস আর আসাউদ্দিন ওয়াইসি, আর একটা পশ্চিমবঙ্গ, মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই 2টো রাজ্য থেকে এই অ্যাপিজমেন্ট পলিটিক্স, এই তোষণের রাজনীতিকে আমাদের ভেঙে ফেলতে হবে। ইন্ডিজোট গঠন করলো কারা? যারা 4G, 3G, 2G। বুঝতে পারছেন না 4G কারা? 4G হলো চাচা নেহেরু, বেটি ইন্দিরা, তার বেটা রাজীব, তার ছেলে রাহুল। 3G হলো শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে, করুণানিধি, বেটা স্ট্যালিন, তার বেটা উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি। মুলায়েম আছে, অখিলেশ আছে, লালু আছে, তেজস্বী আছে, পিসি আছে, ভাইপো আছে, ছড়াছড়ি। এরা বলল 5টা রাজ্যে ভোটের আগে এটা সেমিফাইনাল। আমরা বলিনি, আমরা জানি মোদিজির ভোট অন্যরকম হয়। 5টা রাজ্যের ভোটের আগে ইন্ডিজোটের নেতা মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধী বললেন এটা সেমিফাইনাল। ভোট হলো, ভোটে কি হলো? ইন্ডির পিন্ডি চটকে গেল। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভারতীয় জনতা পার্টি জিতল। সেমিফাইনালেই হজবরল ল, এই ককটেল জোটের ওখানেই অপমৃত্যু ঘটল। তাই ভারতবর্ষে একটা শক্তিশালী
স্থির সরকার চাই, হ্যাঁ কি না? নিশ্চয়ই আপনারা ভাববেন কে কে চান ইউক্রেন হতে। ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়ার পুতিন বোম ফেলল, একদিনে ৭৮ লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো। বাংলাদেশ থেকে তো অনেকে পালিয়ে এসেছেন, আরে আমার মাই তো পালিয়ে এসেছে বরিশাল থেকে। কেন এসেছে? তার কারণ তারা হিন্দু, এক কাপড়ে পালিয়ে এসেছে। আপনাদের আশা করি আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নেই। আমাকে আমার পার্টি ছত্তিশগড়ে পাঠিয়েছিল 11টা বাঙালি অধ্যুষিত আসনে। 11টা আসনই গতবারে কংগ্রেস পেয়েছিল। দণ্ডকারণ্যে ট্রেন ভর্তি করে ওদের নামিয়ে দিয়ে আসা হয়েছিল। ওখানে উদ্বাস্তু কলোনিতে তারা বসবাস করেন, তাদের একটাই অপরাধ, তারা হিন্দু। আমি তাদের কাছে গেছিলাম, আমি বললাম এবারে কাকে ভোট দেবেন? বলল আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। মোদিজিকে রাখতে হবে আমাদের সকলের স্বার্থে। তাই শিলভদ্র দত্তকে দিল্লি পাঠাতে হবে। কেন সৌগত বাবুকে পাঠাবেন? সৌগত বাবু অনেক দিন ধরে আছেন, তার দলের কটা লোক লড়ছে? 45টা, 42টা বাংলায়, শিলচরে একটা, আসামে, মেঘালয় একটা, অখিলেশের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা, 45। আমরা কতগুলোতে লড়ছি? এনডিএ 543টাতে। ভোট গণনার আগেই 3টে জিতে গেছে। মধ্যপ্রদেশের ইন্দোর, খাজুরাহ, গুজরাটের সুরাট। 460টার বেশি ভোট হয়ে গেছে। মোদিজি 300 পেরিয়ে গেছে। চারিদিকে শুধু নরেন্দ্র মোদিজির ঝড়। নরেন্দ্র মোদিজি ভোট করছেন সবাই গিয়ে কি বলছেন? বলছেন আমি 82 কোটি লোককে রেশন দিচ্ছি ফ্রি, আরো 5 বছর দিতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি আরো বন্দে ভারত করতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি আরো নতুন নতুন মেট্রো করতে চাই। আমি ভারতবর্ষে শিল্পায়ন করতে চাই। নরেন্দ্র মোদিজি বলছেন আমি 12 কোটি পরিবারের 60 কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। পশ্চিমবঙ্গ যদিও চালু করেনি, একমাত্র রাজ্য। ইতিমধ্যে এই আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা 5 কোটি জনগণ পেয়েছে। নরেন্দ্র মোদিজি বলছেন এবারে আমি এলে, আপনারা আনলে, আমি 70 বছর যাদের পেরিয়ে যাবে, উচ্চবিত্তই হোক আর মধ্যবিত্ত নিম্নবিত্ত হোক, সব সিনিয়র সিটিজেনদের ট্রিটমেন্ট মোদিজি করাবে। 5 লক্ষ টাকা গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি। মোদিজি বলছেন আমি 4 কোটি বাড়ি বানিয়ে দিয়েছি, আরো 3। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।